শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, বলছে জামাত। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। এই সরকার বুঝি হোক না বুঝি হোক একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। সনদ বাস্তবায়ন আদেশের অস্পষ্টতা নিয়ে সরকারের ব্যাখ্যা চায় এনসিপি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি দলগুলোর। মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মত বিশ্লেষকদের ছাড় দেওয়ার পরামর্শ। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে হাত বোমা তৈরির কারখানার সন্ধান। 35টি ককটেল ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ। পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল কার্যক্রম। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না, তা করতে হবে সংসদের মাধ্যমে। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বিএনপি মানবে না বলেও এ সময় হুঁশিয়ারি করেছেন সালাউদ্দিন। জেতার সুযোগ না থাকায় একটি গোষ্ঠী ভোট বানচালে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মৌন মিছিল। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীদের। মিছিলের আগে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক। তিনি আরও বলেন, আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না, করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিন চট্টগ্রামে বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে জেতার সুযোগ নেই জেনেই একটি গোষ্ঠী ভোট বানচালের ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারণ নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। এর আগে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, দেশে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে একমাত্র নির্বাচিত সরকার। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা দেখলাম যে রিপোর্টে বিএনপি তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। একটু যদি একসাথে আপনি বলেন যে বিএনপি তার কি অবস্থান ব্যাখ্যা করছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি আসলে দেখলেন যে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যে বিষয়টি বলেছেন যে জুলাই সনদ আইনি ভিত্তি পাওয়ায় সেটি কিন্তু প্রতিপালনে বাধ্য রয়েছে বিএনপি। এ বিষয়ে আমাদের কাছে কিছু তথ্যউপাত্ত রয়েছে, যেমনটি আজ সালাউদ্দিন আহমেদ রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানাচ্ছেন যে শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেই সংসদের সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংশোধন করা যাবে। একই সাথে কিন্তু তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মানা হবে না, কারণ তিনি বলছেন যে দীর্ঘদিন গণতান্ত্রিক অভিযাত্রা থেকে বিচ্যুত ছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর সেই গণতান্ত্রিক ধারায় ফিরতে চলেছে এবং সেখানে মানুষের প্রতিনিধিত্ব করবে মূলত জনপ্রতিনিধিরা, এবং সেই জনপ্রতিনিধিদের দ্বারা কিন্তু বাংলাদেশের মানুষের সামনের ভাগ্যের উন্নয়ন হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ যেন জাতীয় সংসদের প্রতি না আসে সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে আজ চট্টগ্রামে কিন্তু এই বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন অভিযোগের সুরে, তিনি বলছেন যে একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রর অভিযোগ তিনি করেছেন। তিনি মূলত এই অভিযোগটির তীর ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য কয়েকটি দলের দিকে। আপনি জানেন যে তারা নভেম্বরে গণভোট সহ অন্যান্য কয়েকটি দাবিতে একাধিকবার কিন্তু রাজপথে সরব রয়েছে। একই সাথে তিনি কিন্তু আজ চট্টগ্রামে আরেকটি কথা বলেছেন যে অনির্বাচিত সরকারের কারণে দেশে সব কিছু স্থবির হয়ে যাচ্ছে। যত দ্রুত আসলে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে তত দ্রুতই কিন্তু দেশের জন্য ভালো হবে বলেই তার মন্তব্য। সেক্ষেত্রে শফিক, গণভোট নিয়ে অনড় যে ৮ ইসলামী দল তারা কি বলছে? যে প্রধান উপদেষ্টার যে গতকালকের ভাষণ, সেই ভাষণের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলামী দাবি করেছে যে প্রধান উপদেষ্টার ভাষণের দ্বারা একটি নির্দিষ্ট দলের স্বার্থ সংরক্ষিত হয়েছে। আজ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত কথা তিনি বলেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের কাছে রয়েছে, এখন দেখে আসবো সেটি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে। ৩ উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। ২, কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান ৮ দলের নেতারা। এর আগেও আমরা দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শফিক, সেক্ষেত্রে ৮ দলের আসলে সামনের পদক্ষেপ কি বা তারা কি পরিকল্পনা করছে, কি ভাবছে?
রাব্বি, মূলত এই ৮ দল তারা দীর্ঘদিন যাবৎ নভেম্বরে গণভোটের দাবিতে আসলে তারা আন্দোলন করে আসছে, রাজপথের সরব আছে। কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার ভাষণে তিনি যখন ঘোষণা করলেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাৎক্ষণিক একটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ৮ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বার্তাটি দিয়েছেন, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। তিনি ইঙ্গিত করছেন যে মূলত বিএনপির স্বার্থই রক্ষিত হয়েছে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে এবং প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্তে বিশেষ করে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার যে সিদ্ধান্তটি এসেছে সেটি দীর্ঘদিন যাবৎ বিএনপি কিন্তু এমন দাবি করে আসছিল এবং সেই দাবির পুনরাবৃত্তি হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে। তাই তিনি বলছেন যে নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ বর্তমান সরকার। অন্যদিকে এই ৮ দল কিন্তু আজও যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন এবং একই সাথে তারা আরও 2টি দাবি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম 3 উপদেষ্টার অপসারণ। কারণ তারা বলছে যে 3 জন উপদেষ্টা কিন্তু সরকারকে নানাভাবে নিরপেক্ষতার জায়গায় থাকতে আমরা দেখলাম বক্তব্য উঠে আসছে যে অন্তত পক্ষে 3 জন। তাহলে কি 3 জনের নাম বা কোনো এই বিষয়ে কোনো আঁচ করতে পেরেছেন? রাব্বি, তারা আসলে গণমাধ্যমের সামনে 3 জন উপদেষ্টার নাম বলেননি। তারা বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছেই তারা এই 3 জন উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ডের যে ফিরিস্তি আছে সেগুলো তুলে ধরবেন। সেক্ষেত্রে এনসিপি বলছিল যে তারা দলীয় ফোরামে আলোচনা করে তাদের ব্যাখ্যা দিবেন। এনসিপি কি জানান? জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়েছে এবং সেগুলো দূর হলেই জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন, এমনটাই বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, যেটি দেখে আসার পর ফিরছি আবারও আলোচনায়। ব্যবস্থা থেকে মুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা আছে এমন মন্তব্য করে সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছে দলটি। জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান। তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করার সমালোচনা করেন তিনি। যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিলিটি ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72 সংবিধানের কথা হাঁটা শুরু করেছে। যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলেও জানান দলটির নেতারা। শাওয়াব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে এনসিপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তাকে ইতিবাচক বলছেন, আবার এটিও বলছেন যে অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে। তারা আবার ক্লিয়ার কি করলেন যে কোন কোন জায়গাগুলো তাদের কাছে অস্পষ্টতা মনে হয়েছে? রাব্বি, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যে বিষয়টি জানিয়েছেন যে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে হবে সেটি গণভোটে আগেই যদি নির্ধারিত হয়ে যেত তবে অনেক বিষয়গুলো স্পষ্ট হতো। তিনি বলেছেন যে এই বিষয়গুলো আসলে অস্পষ্ট রয়েছে এবং অন্যদিকে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে কিন্তু ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু এই আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে, যেমনটি আপনাকে বললাম এতক্ষণ।
তিনি আসলে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে যে এই অস্পষ্ট ব্যাপারগুলো কিভাবে আসলে স্পষ্ট হবে এবং কিভাবে আসলে নোট অফ ডিসেন্ট সহ অন্যান্য বিষয়গুলোর সমাধান হবে। অন্যদিকে এই দলটির আরেকজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে আদেশে দলগুলোকে খুশি করেছে সরকার, পাশ কাটিয়ে গিয়েছে জনগণকে, এবং অন্যদিকে আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষরের সমালোচনাও কিন্তু তিনি করেছেন। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং এ বিষয়ে দলগুলোর অবস্থান বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে গণভোটের তারিখ নির্ধারণ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি এই অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকেই ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালি রিপোর্ট। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি, এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা বলেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং জুলাই চার্টারকে ঘিরে ন্যাশনাল কনসেনসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন। রাতের সময়ে আরও থাকছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন, মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে 35টি ককটেল ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আর এই মুহূর্তে রায়েরবাজার এলাকায় জব্দ করা ককটেলগুলো নিষ্ক্রিয় করছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে কিছুক্ষণ আগে 35টি তাজা ককটেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আমি এখন আছি রায়েরবাজার বধ্যভূমিতে এবং আমার পেছনেই কিন্তু এই 35টি উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে এক দফায় কিন্তু ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে এবং এখন আরেক দফায় সেই বাকি ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এখানে মোহাম্মদপুর থানার যে মোহাম্মদপুর জোনের যে এসি সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে সম্প্রতি যে ককটেল
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে এবং এই নাশকতার জায়গাতেই কিন্তু এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে উদ্ধারকৃত ককটেলগুলো ব্যবহার হয়ে থাকতো এবং এই উদ্ধার হওয়া ককটেলগুলোই কিন্তু শুধু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের অভ্যন্তরীণ কোন্দল নয়, এর বাইরে যে এই রাজনৈতিক যে পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে 17 নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে রায়ের ঘোষণা কথা রয়েছে, সেই রায়ের ক্ষেত্রেও কিন্তু এই ককটেলগুলো ব্যবহার হওয়ার আশঙ্কা করেছিল এখানকার যে সহকারী পুলিশ কমিশনার আব্দুল আল মামুন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে 2টি বিল্ডিং থেকে, একটি বিল্ডিং থেকে 23টি ককটেল এবং আরেকটি বিল্ডিং থেকে 12টি ককটেল, সর্বমোট 35টি ককটেল তারা কিন্তু উদ্ধার করেছে। এবং শুধু ককটেল নয়, পেট্রোল বোমা এবং ককটেলের যে সরঞ্জাম সেগুলো কিন্তু তারা প্রায় 4 বস্তা উদ্ধার করেছে বলেও আমাদেরকে জানিয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এবং আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় কিন্তু তারা কাজ চলমান রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই কিছুক্ষণ আগে আপনারা শব্দ শুনতে পেলেন যে এই কিছুক্ষণ আগেই কিন্তু এখন যে ককটেলগুলো ছিল সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। এবং এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমি থেকে এই ককটেল নিষ্ক্রিয়র সর্বশেষ সংবাদ জানালাম। ককটেল উদ্ধারের এবং নিষ্ক্রিয় করার ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রায়ের বাজার বধ্যভূমিতে। দেখছেন রাতের সময় সঙ্গী থাকুন। ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষককে। বৃহস্পতিবার রাতে যৌন হয়রানি করা মামলায় রাজধানীর শেওড়াপাড়া থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযোগ, রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর ইরশাদ হালিমের যৌন হয়রানির শিকার হয়েছেন একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে একান্তে বাসায় ডাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর ইরশাদ হালিম। সেই সুযোগে তাদের অনৈতিক কাজে বাধ্য করতেন তিনি। তবে নারী নয়, লালসার শিকার ছেলে শিক্ষার্থীরা, এমন অভিযোগ তাদের। ভয়ভীতি দেখিয়ে দেয়া হতো মুখ বন্ধ রাখারও হুমকি। একাডেমিক একটা ডাউনফল ছিল, এইটাকে ইস্যু করে তাকে ডাকা হয় তার একদম বাসায় এবং তার সাথে নিপীড়ন চালানো হয়, যৌন নিপীড়ন। এর পরবর্তী সময়গুলোতে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়। একজন নয়, শিক্ষকের আচরণ নিয়ে অভিযোগ করেছেন একাধিক ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এমন ঘটনা লজ্জাজনক উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি সঠিক তদন্তের। 92, 93, 94, 95 প্রত্যেক ব্যাচে ওনার ভিকটিম আছে। উনি রাত 12টা 1টা এরকম ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি কি করতেছো, খাইছো, কি দিয়ে খাইছো। তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে বা সে কোনো একটা ইনকোর্স এক্সামে খারাপ করছে, এই উইক পয়েন্টগুলোকে তিনি মার্ক করতেন। এই শিক্ষকের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাও আমি তার বিরুদ্ধে স্টেটমেন্ট নিছি। সময় সংবাদের হাতে থাকা কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় বাসায় আসার জন্য ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ডক্টর ইরশাদ। শিক্ষার্থীদের করা মামলায় রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে ডক্টর ইরশাদকে আটক করে মিরপুর থানা পুলিশ। স্টুডেন্ট একটা মামলা করছে, ক্লাস থেকে ওরাকে করা হয়েছে, ইউনিভার্সিটি অথরিটি তাকে গ্রেপ্তার করা হয়েছে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সবজির বাজারে পড়েছে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও এতে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে সপ্তাহ জুড়ে অস্থিরতার পর কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সিম 140, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা, বেগুন করলা 100 টাকা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। গাড়ি আসতেছে না লকডাউনের কারণে, যার ফলে একটু দাম বেশি। গরমের সবজিটা শেষ হয়ে যাওয়ার কারণে একটু সরবরাহ কম, এই কারণে একটু দাম বাড়তি। কমতির দিকে থাকা আগাম শীতকালীন সবজির দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সবজির দাম এখনো কমে নাই, অনেক দাম বেশি। শীত তো যত এগিয়ে আসছে সবজির দাম সস্তা হওয়ার কথা, কিন্তু সে অনুপাতে সস্তা হচ্ছে না। সব জায়গায় একই দাম শুনতেছি, কেউ কম রাখবে না। সিমের বাজার আজকে 120 টাকা 30 টাকা কেজি পর্যন্ত। এদিকে দাম চড়েছে মাছেরও। রুই কাতলার কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর 1 কেজি প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। অন্য সময় থেকে মনে হচ্ছে একটু বেশি, বাজারেও তো ইলিশটা একটু কম মনে হচ্ছে। মাছ নাই, না হওয়ার কারণে মাছের রেট বাইরে গেছে। মাছের দাম তো এই সপ্তাহে অনেক বেশি। এর জন্য লকডাউন, মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে। আমদানি ঘোষণার পর 2 দিনে কেজিতে 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়।
কিনলাম 1 কেজি পেঁয়াজ 110 টাকা। বাণিজ্য মন্ত্রী কৃষি মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছে ওই হুঁশিয়ারিতে আটঘাট আমদানি হয়েছে, যার কাছে আছে ওইগুলো বেচা লাগতেছে। এদিকে দাম কমেছে ডিম ও সোনালী মুরগির। সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে 125 টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। স্থিতিশীল ব্রয়লারের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরের খবর। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিট এলাকার কাছে দেইর ইশতিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজাতেও হামলা অব্যাহত আছে। তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর 1 মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি, আহত আরও 632 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ বলছে জামাত। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। সনদের অস্পষ্টতা নিয়ে সরকারের ব্যাখ্যা চায় এনসিপি। এবং কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।